আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তুহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়ন সহযোগী। মন্তব্য ওবায়দুল কাদেরের। দুর্নীতির আরেকটি পথ খুলে দিতেই পেনশন স্কিম অভিযোগ মির্জা ফখরুলের। নতুন কর্মসূচি দিয়ে শাহবাগের রাস্তা ছাড়ল কোটা বিরোধীরা। সর্বাত্মক ছাত্র ধর্মঘটের আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কাল অবস্থান কর্মসূচি। কর্মসংস্থানকে গুরুত্ব না দেয় তরুণ জনগোষ্ঠীর সুবিধা নিতে পারছে না সরকার। বাজেট প্রণয়ন পদ্ধতির পরিবর্তন প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেট, হবিগঞ্জ, জামালপুর, কুড়িগ্রামের লাখ লাখ মানুষ পানিবন্দী। ভেসে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য যে ৭৫ পরবর্তী সময়ে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আনিসুর রহমান সোহাগের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন। এখানে স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এর আগে টঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জানিয়ে সরকার প্রধান বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী যে ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল সেটা সবার জানা উচিত। তিনি বলেন, মানুষের জানা উচিত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান সরকার প্রধান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু হলেও চীন উন্নয়ন সহযোগী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে পাহাড়ি ফল মেলার উদ্বোধন করে তিনি বলেন, দেশের মঙ্গলের জন্য যেখানে সুবিধা পাওয়া যাবে সরকার সেখানে যাবে। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয়ে সরকারের কিছু করার নেই বলে এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের। আবেল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ও আসন্ন চীন সফর নিয়ে কয়েকদিন ধরে গণমাধ্যমে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। তাদের এসব নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে এই দুই দেশ থেকে সরকারের অর্জন ও বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্কের ব্যাখ্যা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা, আর এইসব সমাধান কেন হয়েছে? 25 বছরে মৈত্রীর চুক্তি। এই চুক্তিকে তারা বলছে গোলামীর চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি।
খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করে। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। আমাদের তো ব্যবস্থা ছিল কোটা মুক্ত। তা আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কি বলার আছে? সরকারের এখানে কি দোষ? রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধন করে ওবায়দুল কাদের আরো বলেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে কোনো লাভ নেই। তাদের কথায় কোনো দেশ সাড়া দেয় না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযোদ্ধা, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 5 থেকে 10 ভাগ সংরক্ষিত রেখে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছে বিএনপি। সেই সাথে চরম অর্থনৈতিক সংকটে দুর্নীতির আরেকটি পথ খুলে দিতেই শিক্ষকদের জন্য বাধ্যতামূলক পেনশন স্কিম চালু করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানান। রিপোর্ট মইনুল হাসানের। একদিকে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল, অন্যদিকে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক পেনশন স্কিম চালুর প্রতিবাদে ছাত্র শিক্ষক আন্দোলনে এখন উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ছাত্র শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে এতে সমর্থন জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় সরকারি চাকুরিতে অযৌক্তিক হারে কোটা চালু রেখে জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে। এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই, এখন তাদের সন্তানেরা আছে, তারা পাবে, সেটাতে আপত্তি নেই আমাদের। কিন্তু সেটার নাম করে আপনার 56% করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে হাজার হাজার সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এরা ইন লিউ অফ মানি। অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক সংকট সামাল দিতে পেনশনের নামে শিক্ষকদের টাকা হাতিয়ে নিতে চায় সরকার। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া। এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ছাত্র শিক্ষকদের আন্দোলনে ভর করে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন অভিযোগ হাস্যকর। এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পিজিআর সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত এবং বিশ্বমানের করতে প্রশিক্ষণের উপর জোর দেন তিনি। পাশাপাশি প্রশংসা করেন পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা ও শৃঙ্খলাবোধ এবং দক্ষতার। ফোর্সেস গোল 2030 এর আলোকে সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, মিঠামইন, রাজবাড়ী ও ত্রিশালে নতুন সেনানিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে। এর আগে রেজিমেন্টের সদর দফতরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় কোয়ার্টার গার্ড পরিদর্শন ও অফিসার এবং জেসিওদের সাথে কুশল বিনিময় করেন তিনি। কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতেও আপনারা কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। মনে রাখবেন,
দেশ ও জাতির যে মহান দায়িত্ব আপনাদের অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রোববার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর 3টায় শাহবাগ সহ সারা দেশের মোড়ে মোড়ে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে তারা। 4 দফা দাবিতে শনিবার শাহবাগ ও দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এ সময় বন্ধ থাকে যান চলাচল। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। মেধা নাকি কোটা, আন্দোলনের শুরুটা এখান থেকে। দফা 1 দাবি 1, কোটা নট কামব্যাক। 2018 সালের পর কদিন ধরেই কোটা বিরোধী আন্দোলনে আবারও উত্তাল রাজপথ। বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কোটা প্রথাটা যদি আমাদের সমতা সৃষ্টির জন্য হতো তাহলে নিশ্চয়ই আমরা রাজপথে নামতাম না। আমরা রাজপথে নেমেছি বৈষম্যের বিরুদ্ধে। আমার একটাই কথা যে অযৌক্তিক কোটা বন্ধ হোক। আমরা আমাদের দিক থেকে সচেষ্ট, আমরা তাদের দুর্বলতাকে দেখানোর চেষ্টা করতেছি। বৈষম্যমূলক কোটা প্রথা তুলে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইতিমধ্যে আমরা আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করেছি। ছাত্রদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় 1.25 ঘন্টা সড়ক অবরোধের পর আসে নতুন কর্মসূচি। রোববার থেকে আরো কঠোর হচ্ছে তাদের আন্দোলন। বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইসলেব, চানখারপুল, নীলক্ষেত, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। কেবল ঢাকায় নয়, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একই দাবিতে রংপুরেও সড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারের আর্থিক দুর্বলতা কাটাতে বাজেট প্রণয়ন পদ্ধতির পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কর্মসংস্থানকে গুরুত্ব না দিলে বিশাল তরুণ জনগোষ্ঠীর সুবিধা নিতে পারছে না সরকার। আর্থিক মন্দার এই সময়েও বাজেটে শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের গাড়ি আমদানির সুযোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। বাজেট ও আগামী দিনের অর্থনীতি নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের অনলাইন সেমিনারে সব তথ্য জানানো হয়। শরফুল আলমের রিপোর্ট। জাতীয় সংসদে 2024-25 সালের বাজেট পাশ হয়েছে। বাজেট পাশের পর এ নিয়ে চলছে নানা আলোচনা। 2024-25 সালের বাজেট ও কেমন হবে আগামীর অর্থনীতি নিয়ে ভার্চুয়াল সেমিনারে বিশ্লেষকরা জানান, সঠিক পরিসংখ্যানের কারণেই ভালো আর্থিক নীতি প্রণয়ন করা যাচ্ছে না। দেশে কর্মক্ষম তরুণ জনসংখ্যাকে আমলে না নিয়েই এবারের বাজেট তৈরি করা হয়েছে জানিয়ে তারা বলেন, আর্থিক সংকট মোকাবেলায় প্রয়োজন ছিল বাজেট কাঠামোর পরিবর্তন। তরুণদের যে আধিক্য আমাদের জনসংখ্যা এবং এদের জন্য যে আমাদের বিনিয়োগ দরকার, তাদের শিক্ষা খাতে বিনিয়োগ দরকার, স্বাস্থ্য খাতে বিনিয়োগ দরকার, আধুনিক তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। তো আমরা সেই অগ্রাধিকার থেকে আমরা সেদিকে অগ্রাধিকার না দিয়ে আমরা সাবসিডি দেওয়া, তারপরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া। আমাদের যদি ব্যাপক পরিবর্তন আনতে হয় আমাদের সমাজে যে সকল অসঙ্গতি, যে সকল সমস্যা, তাহলে আমাদের বাজেট প্রণয়ন প্রক্রিয়াতেই ব্যাপক পরিবর্তন আনতে হবে। ছক বাঁধা বাজেটের যে পদ্ধতি তার বাইরে আসতে হবে। চলমান মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারের খাদ্য সহায়তা বাড়ানোর দরকার ছিল জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে খাদ্য সহায়তার পরিমাণ কমানো হয়েছে। সরকারের আয় বাড়াতে করমুক্ত আয়ের সীমা না বাড়ায় ক্ষোভ জানান অর্থনীতিবিদরা। নীতি নির্ধারকদের করমুক্ত সুবিধা নিয়েও সমালোচনা করেন তারা। সাংসদদের যে গাড়ি কেনার জন্য একটা কর দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, সেটাও কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। অথচ আমরা এখন দেখি যে সংসদে কারা প্রতিনিধিত্ব করে, তারা নিজেরাই তো প্রচুর অর্থনৈতিকভাবে শক্তিশালী। তো তাদের তো আসলে এই করমুক্ত গাড়ির সুযোগটা দেওয়ার কোনো কারণই নাই, এবং যেখানে আমরা স্ট্রাগল করছি যে আমাদের কর আদায়ের বিষয়ে। বাস্তবতার সাথে পাশ হওয়া বাজেটের মিল নেই জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে আরও বেশি বাজেট বরাদ্দর প্রয়োজন ছিল।
শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সিলেট, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া সহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। অবর্ণনীয় দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ, ভেসে গেছে ফসলি জমি, পুকুরের মাছ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে 400 হেক্টরেরও বেশি জমির ফসল। এদিকে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ভাঙন অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। পানি উঠছে বাড়ি, পানিবন্দী, খাই কি করি, পাক শাক নাই। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 13 উপজেলায় 8 লাখ মানুষ এখনো পানিবন্দী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বন্যার্তদের মাঝে। কোন জায়গার মধ্যে কোমর পানি, কোন জায়গার মধ্যে হাঁটু পানি। আমরা বর্তমানে লাইভ যেটা করা লাইভ, এই লাইভের মধ্যে আমরা বর্তমানে যে পানির মধ্যে আছি হাঁটু উঁচা পানি। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর ও পাহাড়পুর ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়েছে 40,000 মানুষ। কিছু মানুষ আশ্রয় নিয়েছে সরকারি বেসরকারি প্রাথমিক স্কুলগুলোতে। হাওরে পানি প্রবেশ করায় ভেসে গেছে পুকুর, বিলের মাছ। এলাকায় নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী সহ পানিবন্দী বাসিন্দাদের জনজীবন বিপন্ন প্রায়। বাচ্চাদের স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। বাড়ি ঘর তো তলে যাইতাছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ভাসছে নদী তীরবর্তী 44টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম। শেরপুরে প্রতিদিনই থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ায় বন্যা কবলিত পরিবারগুলোতে রান্না খাওয়া বন্ধ। গবাদি পশু সহ ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম দুর্ভোগে আছেন মানুষ। টাঙ্গাইলে পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত রয়েছে। এদিকে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত 150 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। তামান্না জেনিফার, এটিএন বাংলা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী ছিল শাহিন। তার সমন্বয়কারী হিসেবে কাজ করেছে গ্রেফতারকৃত শিমুল ভূঁইয়া। একথা জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ বলেন, তবে কে কোন মোটিভ নিয়ে কাজ করেছে তা পুরোপুরি জানতে আরও কিছুদিন সময় লাগবে। আমরা শাহিনকেই মাস্টার মাইন্ড আমরা মনে করছি এবং শাহিনই এর মূল পরিকল্পনাকারী। আর ঘাতক দলের মূল সমন্বয় দায়িত্বটা পালন করছে হলো শিমুল ভূঁইয়া। সবকিছু মিলে আর আমরা আরো অনেকের 160 অনেকের নাম আমরা পেয়েছি। সকল কিছু মিলে আমাদের টিম তদন্ত করছে। আমরা মনে করি আমরা যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, অবশ্যই তো মোটিভ আছে। সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যারা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের রুখতে দেশের তরুণ পরিচালক, প্রযোজক ও নির্মাতাদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন মিলনায়তনে 2023-24 অর্থ বছরের জন্য নির্বাচিত চলচ্চিত্র নির্মাণের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রত্যেকে সরকারি প্রণোদনার সঠিক ব্যবহারের নির্দেশ দেন তিনি। এর আগে নির্বাচিত 20টি পূর্ণদৈর্ঘ্য ও 6টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রস্তাবকদের হাতে চেক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ভারতে গিয়েছিলেন এবং আমরা কতগুলো সমঝোতা স্মারক তাদের সাথে সই করেছি। এখন এই সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে যেভাবে মিথ্যাচার শুরু হলো, অসত্য কথা বলে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, আমি মনে করি সেইখানেও শিল্পী সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যারা আছেন তাদেরও কিছু দায়িত্ব পালন করার আছে এবং আমি আপনাদের কাছে এইখানে কিছু আপনাদের কন্ট্রিবিউশন অবদান আমরা চাই। কেবল টেলিভিশন শিল্প রক্ষায় অবিলম্বে কেবল টিভি ডিজিটালাইজেশনের ঘোষণা, আনলিমিটেড চ্যানেল সরবরাহের অনুমতি প্রদান ও অনলাইন প্ল্যাটফর্মে অবৈধভাবে পে চ্যানেল প্রদর্শন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোআপ। জয়দেব প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে 6 দফা দাবি তুলে ধরে 15 জুলাইয়ের মধ্যে তা পূরণের আলটিমেটাম দেন কোআপ নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান কোআপ সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। সরকারের মনিটরিং না থাকায় অনলাইন পাইরেসির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দেশীয় টিভি চ্যানেলগুলো ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে বলেও দাবি করেন কোআপ নেতারা। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে, টেলিফোন
নাম্বার সহ আইপিটিভি নাম দিয়ে এই চ্যানেলগুলো বিটিআরসি এবং প্রশাসনের নাকের ডগায় প্রচারিত হচ্ছে এবং তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম বাণিজ্যিকভাবেই চালাচ্ছে, যে ব্যাপারে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করার পরেও এই ব্যাপারে কোনো সমাধান পাইনি। উল্লেখিত সমস্যাসমূহের মধ্যে আনলিমিটেড চ্যানেল সহ কেবল টিভি ডিজিটালাইজেশনের ঘোষণা আগামী 15 জুলাই 2024-এর মধ্যে প্রদান করা না হলে উক্ত সময়ের পরে আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে রাখার বা টিকিয়ে রাখার স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব। রফতানির বিপরীতে নগদ সহায়তা না দিলে টেক্সটাইল শিল্প খাত হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি বলছে, পার্শ্ববর্তী দেশগুলো যেখানে এই টেক্সটাইল শিল্পের বিকাশে বিভিন্ন ধরনের নীতি সহায়তা দিচ্ছে, সেখানে বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে পাট শিল্পের মতো বিলুপ্ত হতে পারে টেক্সটাইল শিল্প। সম্ভাবনাময় এই শিল্পের বিকাশে 2029 সাল পর্যন্ত নগদ সহায়তার দাবি জানানো হয়। সরকারি বেসরকারি আগ্রাসন বন্ধ না হলে ঢাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা ও উদাসীনতার জন্য হতাশা প্রকাশ করেন মেয়র। এ সময় নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন তিনি। রাজধানী ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। এ সময় নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ অন্যান্যরা রাজধানীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেষ মুহূর্তে জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। দেশি বিদেশি নানা জাতের গাছের পসরা সাজিয়ে ক্রেতারা অপেক্ষায় বিক্রেতাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছের দাম বাড়িয়ে বলায় শুরুতে ভিড় কম থাকলেও ধীরে ধীরে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে বলে জানালেন আয়োজকরা। এদিকে একসাথে হাজারো প্রজাতির গাছ পেয়ে আনন্দিত বৃক্ষপ্রেমীরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আয়োজিত এই মেলা চলবে 13 জুলাই পর্যন্ত। মুশফিকুর রহমানের রিপোর্ট। কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছের ডালে রং বেরঙের বাহারি এসব ফল দেখে গাছের পরিচয় আলাদা করে জানার প্রয়োজন হবে না। বৃক্ষমেলায় ঢুকতেই ছোট বড় গাছে ঝুলতে থাকা এসব ফল দেখে চোখ আটকে যাবে যে কারো। শুধু ফল নয়, নানা জাতের দেশি বিদেশি ফুল, বনসাই, ক্যাকটাস সহ বিভিন্ন জাতের উদ্ভিদের সমারোহ ঘটেছে এবারের মেলায়। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন নানা বয়সের বৃক্ষপ্রেমীরা। কেউ পছন্দের গাছ কিনে, কেউ বা আবার ছবি তুলে উপভোগ করছেন মেলা। গাছের দাম নিয়ে অভিযোগও করেছেন কেউ কেউ। ক্যাকটাস দেখেছি, অর্কিড দেখেছি, আমের ফলনগুলো যে দেখলাম খুবই ভালো লেগেছে। চেরি নিছি, ল্যান্টানা নিলাম, এডিনিয়াম। দাম তো প্রচুর, গত বছর যেগুলো দেখলাম এবার তো আমার কাছে মনে হলো বেশ কিছু জিনিস অনেক গুণ বাড়া। অন্যান্য বছরের তুলনায় এবার বেচাকেনা কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছের দাম বাড়িয়ে বলায় ক্রেতারা মেলায় কম আসছে বলেও জানান তারা। গাছের চাহিদার ভিত্তিতে দেখা যায় যে ইনডোর প্লান্ট এবং ফল জাতীয় গাছের চাহিদাটা আছে। গাছ আপনারা কম লাগান, কিন্তু যত্ন সহকারে লাগান, যাতে 1 লক্ষ গাছ লাগাইলে অন্তত 90,000 বেঁচে থাকে। দাম নিয়ে যে সমালোচনা হইতেছে, এটা একদম ওই যে সোশ্যাল মিডিয়ার যারা এই কাজ করে, আমি তাদের দায়ী করব, ইউটিউবারদের জন্য। এদিকে মেলার শুরুতে 10 লাখ টাকা হাঁকানো আলোচিত সেই খেজুর গাছের দাম এখন চাওয়া হচ্ছে 4 লাখ টাকা। যেদিকেই তাকাই ফল ফুল, লতাগুল্ম সহ নানান রকমের গাছে ভরা। জাতীয় বৃক্ষ মেলায় এলে বাহারি রকমের গাছ দেখে বৃক্ষপ্রেমীদের হৃদয় জুড়াতে বাধ্য। বিক্রেতাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় চটকদার দাম শুনে বিভ্রান্ত না হয়ে মেলায় এসে গাছ কিনলে ঠকবেন না ক্রেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যে কোনো পরিস্থিতিতে ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কথা দেন গোটা বিশ্বের সাথে আবারও সুসম্পর্ক গড়ে তুলবে তার সরকার। এদিকে ফল প্রকাশের পর অভিনন্দন জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি দেশের স্বার্থে নবনির্বাচিত প্রেসিডেন্টকে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পথ অনুসরণ করার পরামর্শ দেন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন পুষ্ট কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে
দেশের 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন হতে দেবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান সবসময় দেশের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এদিকে নির্বাচনের পর দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্টকে দেশের উন্নতি ও স্বার্থ রক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। ইরানের জনগণ মনে করেন সংস্কারপন্থী মাসুদের বিজয়ে ইরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অনেকটাই শিথিল হবে। ভোটের ফল ঘোষণার পর এরই মধ্যে দেশটির কারেন্সি এবং স্টক মার্কেটেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যমগুলো। নির্বাচনের পর ইরানের পুরনো মিত্ররা পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন, তবে পশ্চিমা নেতারা এখনো কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি। দেশটির সংবিধান অনুযায়ী নির্বাচনের চূড়ান্ত ফলের 30 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণ করতে হয়। এরই মধ্যে শুরু হয়েছে মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার মিশনে কাল উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বে 1টি জয় আর 2 ড্র নিয়ে শেষ 8-এ জায়গা করে নেয় সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিল পাচ্ছে না কার্ড নিষেধাজ্ঞার কারণে। তার পরিবর্তে খেলবেন এন্ড্রিক। অন্যদিকে 65 বছর পর গ্রুপ পর্বের 3টিতেই জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে উরুগুয়ে। দু দলের সবশেষ সাক্ষাতেও জয় পায় মার্সেলো বিয়েলসার দল। তাই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন প্রতিরোধের মুখেই পড়তে হতে পারে। লাস ভেগাসে সকাল 7টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়ন সহযোগী। মন্তব্য ওবায়দুল কাদেরের। দুর্নীতির আরেকটি পথ খুলে দিতেই পেনশন স্কিম, অভিযোগ মির্জা ফখরুলের। নতুন কর্মসূচি দিয়ে শাহবাগের রাস্তা ছাড়ল কোটা বিরোধীরা। সর্বাত্মক ছাত্র ধর্মঘটের আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কাল অবস্থান কর্মসূচি। কর্মসংস্থানকে গুরুত্ব না দেয় তরুণ জনগোষ্ঠীর সুবিধা নিতে পারছে না সরকার। বাজেট প্রণয়ন পদ্ধতির পরিবর্তন প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেট, হবিগঞ্জ, জামালপুর, কুড়িগ্রামে লাখ লাখ মানুষ পানিবন্দী। ভেসে গেছে ফসলি জমি, পুকুরের মাছ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।